বিজ্ঞান দিবসটা পালন করব এবং আমাদের যে জিনিসটা আছে যেভাবে পালন করবো একটু বলে দিই। আমাদের এখানে খুব বেশিক্ষণের সময় আমরা দেব না। আমাদের সাথে প্রিন্সিপাল স্যার আছেন, উনি কিছু দু একটা কথা বলবেন। আর তারপরে আমাদের একটা ছোট্ট ফিল্ম আছে, সেই ছোট্ট ফিল্মটা আমরা দেখবো, খুব ছোট ফিল্ম একটা। সেটা দেখে তারপরে আমরা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা স্কুল থেকে এসেছো তারা বিভিন্ন ডিপার্টমেন্টে, আমাদের যাদের সায়েন্স ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলোতে তো দেখবেই তারা নানা রকম চার্ট, নানা রকম মডেল বানিয়ে রেখেছে, সেগুলো ভিজিট করবে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে দু একটা এক্সপেরিমেন্ট আছে দেখবে, ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, বটানি ডিপার্টমেন্টে এক্সপেরিমেন্ট আছে, ওগুলো দেখবে। আর তারপরে একটা হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা খুব সুন্দর মিউজিয়াম আছে, তো ওটাও অবশ্যই একবার ভিজিট করে যাবে, কারণ যা জিনিস আছে ওদের কাছে সেটা খুব দুষ্প্রাপ্য, দেখা যায় না, কিন্তু ওদেরকে খুব পড়াশোনার জন্য লাগে, কাজে ওই জায়গাগুলো ভিজিট করে যাও। তোমরা সবাই একসাথে না হয়ে ভাগ করে করে ডিফারেন্ট ডিপার্টমেন্টে চলে যাও, গিয়ে দেখে আসো। তাহলে আমরা শুরু করে দিই। আমি স্যারকে বলবো এখানে এসে বসার জন্য। তো আমরা আজকে 28শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস সেলিব্রেট করি। রামান ইফেক্ট ডিসকভার হয়েছিল তার জন্য, সিভি রামান একটা নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো সেই দিনটাকে মনে রেখেই, ওই ব্যাপারটাকে মনে রেখেই আমরা ন্যাশনাল সায়েন্স ডেটাকে সেলিব্রেট করি। এবং ন্যাশনাল সায়েন্স ডে মনে রাখবেন প্রত্যেক বছর একটা বিভিন্ন থিম থাকে। তো এই বছরের যে থিম সেটা হচ্ছে লাইক অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার। শুনতে খুব কঠিন লাগে, বাট মেইন কথা যেটা সেটা সাস্টেনেবল ফিউচার মানে যে ভবিষ্যতের জন্য আমরা আমাদের গোলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে অ্যাচিভ করবো, কিন্তু ভবিষ্যৎকে ঠিক রেখে, মানে ভবিষ্যৎ প্রজন্মের যেন কোনো ক্ষতি না হয় সেই কথাটা ভেবেই মনে রেখে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ইউজ করবো। সো এই হলো, আমি এর থেকে আর বেশি কিছু বলবো না। আর আমি এখন আচ্ছা, আমাদের কলেজের তরফ থেকে আমরা যে সমস্ত স্কুল এখানে এসেছে, শ্রীনারায়ণ ইনস্টিটিউশন, ইলশোভা মন্ডলায় হাই স্কুল, আর শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠ, সে যে সমস্ত ছাত্রছাত্রী এখানে এসেছে ওই সমস্ত স্কুল থেকে তাদের আমার বিরানরায় মহাবিদ্যালয়ের তরফ থেকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আর আমার স্কুল থেকে আমাদের দুজন ম্যাডামও এসেছেন। আমরা তোমাদের দুজনকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, ইট উইল বি প্রিভিলেজ, আপনারা আসুন। সেমিনার কমিটির আমাদের অধ্যাপক এবং অধ্যাপিকা যারা আছেন তাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। তারা যে মহতি উদ্যোগটা নিয়েছেন, আমাদের বিজ্ঞান বিভাগের সমস্ত ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাদের অনুপ্রেরণায় এই যে আমরা ক্ষুদ্র আয়োজন করতে পেরেছি, তার জন্য আমাদের সেমিনার কমিটির অক্লান্ত পরিশ্রম, খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে এটা করতে হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল যে পান্ডুয়া ব্লকের যত স্কুল আছে সেই সমস্ত স্কুলের 11-12 সমস্ত ছাত্রছাত্রীকে আজকে আমাদের এখানে নিয়ে এসে এক্সিবিশন এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখানোর, কিন্তু সময়ের অভাব, সঙ্গে 12-এর ছাত্রছাত্রীদের পরীক্ষা সামনে, তারা আসতে পারবে না। প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি
11 ছেলেমেয়েরাও অনেকে ব্যস্ত আছে পরীক্ষার কারণে। যাই হোক, যে উপস্থিতি হয়েছে সেই উপস্থিতির জন্য স্কুল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ। সঙ্গে আমরা দুজন ম্যাডামকেও পেয়েছি পাশের স্কুল থেকে, তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। আজকের এই সায়েন্স ডে সেলিব্রেশন, সেটা তোমরা অনেকেই জানো। সিভি রমন রামান স্পেকট্রা, উনি একবার সমুদ্রে জাহাজে ঘোরার সময় বরফের যে নীল রঙের যে চাঁইগুলো হয় সেগুলো দেখে উনি একটু অবাক হয়েছিলেন। তারপর থেকে ওনার মনের মধ্যে একটা কৌতূহল জাগে। এই কথাটা বলার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে কৌতূহল। কৌতূহলটা আমাদের প্রকৃতির সব কিছু দেখে জাগাতে হবে। সেই জাগানোটা বিশেষ গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা আছে, তারা তাদের ক্লাসে যে সিলেবাসে অন্তর্ভুক্ত কন্টেন্ট পড়ানো ছাড়াও প্রকৃতিকে কিভাবে দেখতে হবে, কারণ বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতিতে যেটা আছে তার রহস্য উন্মোচন করা। তারপরে আসে ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞানের সেই রহস্য যেটুকু আমরা পাই প্রকৃতির থেকে, যেটুকু আমরা উন্মোচন করতে পারি, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং, তারপরে আসে প্রযুক্তি। আমরা কথায় কথায় বিজ্ঞান প্রযুক্তির কথা বলি, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কথা সেইভাবে সংজ্ঞাগতভাবে ভাবা হয় না। অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো পিওর সায়েন্স, যেটা তত্ত্বগত বিজ্ঞান, যেটা তাতে হয়তো ভালো। অনেকে আছে আবার ফলিত বিজ্ঞান, যেটা অ্যাপ্লাইড সায়েন্স, তাতে ভালো। অনেকে আছে আবার প্রযুক্তিতে ভালো। সেই জন্য 2020 এনপি ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা ইমপ্লিমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই, তাতে তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে এই যে উদ্ভাবনী ক্ষমতা, যেমন আগামী দিনে আমরা যেটা পেতে চলেছি সেটা হচ্ছে, এখন যেটা আছে সেটা হচ্ছে একজন ছেলে বা একজন মেয়ে যখন কলেজে ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার পরে তাকে 3 বছর বা 4 বছর বা 5 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হচ্ছে। 4 বছর বা 5 বছরের মাথায় যদি তার কোনো সাবজেক্ট সে পাস করে না থাকে, কোয়ালিফাইড যদি না হয়, তাহলে তাকে কিন্তু কিছু না নিয়েই বাড়ি ফিরে যেতে হবে। নতুন যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, তাতে কিন্তু সেটা রাখা হচ্ছে না। ফার্স্ট ইয়ার পড়ার পরে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, সেকেন্ড ইয়ার পড়ার পরে তাকে ডিপ্লোমা দিয়ে দেওয়া হবে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পাস করার পরে অনার্স বা সিম্পল গ্র্যাজুয়েশন বা অনার্স উইথ রিসার্চ, এরকমের বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করা হবে ইউনিভার্সিটি থেকে। সঙ্গে অনেক ছেলে মেয়ে আছে যারা ইতিহাস ভূগোল পছন্দ করে না, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো ভীষণ ভালোবাসে, কিন্তু বাধ্যতামূলক ক্লাস 10 পর্যন্ত সবগুলোই পড়তে হবে। এনইপিতে সেটা থাকছে না। যারা বিজ্ঞান মনস্ক, যারা বিজ্ঞান বেশি ভালোবাসো, তাদের জন্য একটা বিরাট সুখবর যে প্রকৃতির রহস্য উন্মোচন করার জন্য তোমাদের কিন্তু অগাধ সময় হাতে পেয়ে যাচ্ছ। ক্লাস 11 পর্যন্ত অপেক্ষা করার দরকার হবে না, ক্লাস 8 থেকেই সেই সুযোগ পাওয়া যাবে। যে সাবজেক্ট তোমরা পড়তে পছন্দ করো না, সেগুলো লাগবে না পড়তে। শুরু থেকে সায়েন্স ভালো লাগলে সায়েন্সই পড়তে পারবে তোমরা। এছাড়া আজকে সিভি রমনের নোবেল পাওয়ার উদ্দেশ্যে বা সেটাকে আমরা স্মরণ করে আজকে যে সায়েন্স ডে পালন করছি, আমার আগের যিনি বললেন ডক্টর সালমন চক্রবর্তী, উনি আগেই বলেছেন যে আজকের এই 2022-এর যে সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে, তার যে থিম আছে, সেই থিমটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল গ্রোথ। বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নকে মাথায় রেখে, সাস্টেনেবল গ্রোথের কথা মাথায় রেখে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগ।
তোমরা সকলেই জানো, খবর শুনেছো বা খবর দেখছো বা ইতিহাসও পড়েছো, জাপানে বোমা পড়ার খবর তোমরা জানো। অ্যাটম বোমা কিন্তু মানুষ মারার জন্য তৈরি হয়নি। তেমনিভাবে আমাদের বিজ্ঞান মনস্কতা ওইভাবেই তৈরি করতে হবে যাতে মানব কল্যাণে কাজে লাগে, এবং তার জন্য এখন থেকেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং মানব সমাজের এখন যারা যারা আছেন, আমাদের কলেজেই বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা মাইনর রিসার্চ প্রজেক্ট নিয়ে আসছেন। সেই মাইনর রিসার্চ প্রজেক্টগুলোর মধ্যে ওখানে অর্থ দেওয়া হয়, বেশ কিছু টাকা দেওয়া হয় গবেষণা করার জন্য। সেই গবেষণাগুলোর মধ্যে বলেই দেওয়া থাকে যে মানব কল্যাণে কী কী কাজে লাগবে সেটা আগে ভালো করে বোঝান। যদি মানব কল্যাণে কাজে লাগে তবেই আপনাকে দেওয়া হবে, কিন্তু সঙ্গে মনে রাখতে হবে যে থিওরিটিক্যাল তত্ত্বগত যে গবেষণা, সেই গবেষণাকে ভুলে গেলে চলবে না, সেই গবেষণাও করে যেতে হবে। তার জন্য কৌতূহলের দরকার, যেটা আমি শুরুতেই বলেছিলাম। সিভি রমনের কিন্তু কৌতূহল জেগেছিল ওই নীল রঙের বরফ দেখে। তারপরে সেটাকে তিনি গবেষণা করেন, গবেষণা করে তিনি দেখান যে একটা বিশেষ রকমের বিশেষ তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত হওয়ার পরে ফিরে আসে। যদিও উনি দেখার 3 মাস আগে রাশিয়ান পদার্থবিজ্ঞানীরা দেখেছিলেন, কিন্তু ওনারা পাবলিশ করতে পারেননি। এই গল্পটা একটু জানার দরকার আছে। শুধু গবেষণা করলেই হবে না, সঙ্গে তার যে ডকুমেন্টেশন, নথি ঠিকঠাক করে রাখা এবং সেটা সঠিক জায়গায় প্রকাশ করা, পাবলিকেশন, সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এটা রামার স্পেক্ট্রা নামে যেটা আমাদের বিশেষভাবে পরিচিত, সেই রামার স্পেক্ট্রা কিন্তু ওই ধরনের স্পেক্ট্রাই আগে আবিষ্কার করে দিয়েছিলেন রাশিয়ার 2 জন বিজ্ঞানী। কিন্তু আজকে আমরা জানি রামার স্পেক্ট্রা হিসেবেই জানি। তার মূল কারণ কিন্তু ডকুমেন্টেশন। তো এই কয়েকটা কথা বলে সঙ্গে আমাদের রামান সাহেব যেখানে কাজ করতেন, যাদবপুর কাল্টিভেশন অফ সায়েন্স, কাল্টিভেশনের বাংলা কেউ একজন স্কুলের একজন কেউ ভারতের মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন জায়গাতে, ওনারা প্রতিষ্ঠিত বিজ্ঞানী আছেন। সবশেষে এই কথা বলে শেষ করব যে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগের কথা, মানব কল্যাণে প্রয়োগের কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও উৎকর্ষ বাংলা বলে একটি বিশেষ প্রজেক্ট চালাচ্ছেন। উৎকর্ষ বাংলা, সেই উৎকর্ষ বাংলাতে ক্লাস 10 পাস করার পরে ক্লাস 11-12 যারা আছে তারা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন কাজে লাগতে পারে। তাদেরকে যে প্রচুর ইঞ্জিনিয়ারিং পড়তে হবে মেকানিক হওয়ার জন্য, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে 3 বছর বা 4 বছর পড়ার পরে পাস করে হতে হবে, তার কোনো মানে নেই। উৎকর্ষ বাংলাতে আমাদের প্রচুর সুযোগ আছে। সেই সুযোগ তোমরা ইয়েতেও দেওয়া আছে, ওয়েবসাইটেও দেওয়া আছে, গেটে তোমরা দেখতে পারো। উৎকর্ষ বাংলা ছাড়াও স্টেম রয়েছে, সায়েন্স, টেকনোলজি, এডুকেশন, সেগুলো নিয়ে এখন তো সকলের হাতে হাতে গুগল কাকা বা গুগল মামা যাই বলো না, সব উত্তর গুগলের কাছ থেকে পাওয়া যাবে। তো আমি এটুকু বলে শেষ করবো যে তোমরা স্টেম এবং উৎকর্ষ বাংলা এই সাইটগুলো একটু ঘেটে দেখো। আর আজকে আমাদের যে বিজ্ঞান বিভাগগুলো রয়েছে, বিজ্ঞান বিভাগে আমাদের ছাত্রছাত্রীরাও যুক্ত আছে এর সঙ্গে, এবং অধ্যাপক অধ্যাপিকারা যে ব্যবস্থা করে রেখেছেন তোমরা দেখো। বেশ, এটুকু বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সবর্তী। আমাদের একটা ছোট প্রোগ্রাম আছে, সেটা বলেছিলাম একটা ফিল্ম দেখাবো, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা দেখবো। আর তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা 4-5টা ডিপার্টমেন্ট আছে এখানে, সেই সমস্ত ডিপার্টমেন্টে আমরা স্টুডেন্টদের ভাগ করে করে নিয়ে যাবো। লাইক আমাদের ফিজিক্স আছে, ম্যাথস আছে, ম্যাথমেটিক্স, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, জুওলজি, বটানি, কেমিস্ট্রি,
নিউট্রিশন। ছখানা সায়েন্সের ডিপার্টমেন্ট আছে, আর তোমাদেরকে আগেই বলেছি একটু হিস্ট্রিটা ভিজিট করবে, আর আরও হিউম্যান স্টাডিজ ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো একটু ভিজিট করে দেখে নেবে, ভালো লাগবে। তো আমরা পরবর্তী প্রোগ্রামে যাই। আমাদের কলেজে যেরকম বললাম এনসিসি আছে, এনএসএস আছে, খুব কাজ করে ওরা। এরকম আমাদের একটা নেচার ক্লাব আছে, সেটাও তোমাদেরকে আমরা পরে এক সময় তোমাদের স্কুলে গিয়ে আলোচনা করবো, মানে বলবো সে বিষয়ে। সেটা হচ্ছে ক্যানোপি নাম করে একটা নেচার ক্লাব আছে, যারা মানে এই ইনসেক্টস, ফিশ, বার্ডস, ইভেন লাইক প্লান্টস এসবের নিয়ে চর্চা করে। তো আমাদের একজন মেম্বার টিম ক্যানোপি থেকে ডক্টর কৌশিক ঘোষ, উনি তোমাদের এখন একটা ছোট্ট ফিল্ম দেখাবেন। হ্যাঁ, তো ফিল্মটার বেস্ট টপিক হচ্ছে যে সায়েন্স না প্রকৃতি। ওকে, তো মানে আমি খুব বাজে করে বললাম, তুমি বলবেন আরো বিস্তারিতভাবে যে সায়েন্স কি প্রকৃতিকে কনকেয়ার করতে পারে, না প্রকৃতি সায়েন্সকে কনকেয়ার করতে পারে, এরকম একটা বিষয় নিয়ে উনি বলবেন। তো আমরা একটু দেখি এটা দেখার পর ডক্টর কৌশিক ঘোষ ডিপার্টমেন্ট অফ জুওলজি থেকে উনি এটা এখন বলবেন। এরপরে আমরা ডিপার্টমেন্টাল ভিজিটগুলোতে চলে